লাল সালাম, লাল সালাম, লাল সালাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রেস সভাপতি, এখানে উপস্থিত আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, আরো যারা আছেন নেতৃত্ব, আপনারা এবং যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে। আমার গলার অবস্থা তৃণমূলের সরকারের মতো আছে, কিন্তু পুরোটা চলছে না, তাই তো? আর এমনি আপনারা আজকে এই যা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, এই জমায়েত দেখে আমার আর খুব কিছু বলার নেই। জমায়েতই নিজে নিজে বলে দিয়েছে যে আমরা এবারে এই সব চত্বরে কেমন ভোট করতে চলেছি। আমার মনে আছে প্রার্থী ঘোষণা হওয়ার ঠিক পরপর আমরা এখানে একটা সভা করেছিলাম, 1-2 দিনের মাথায়। প্রায় 76 দিনব্যাপী লড়াই, আজকে শেষ সন্ধ্যা। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমাকে এরপরে আরো 3টে মিটিং দৌড়াতে হবে, আমাকে ছুটতে হবে। আপনারা মীনাক্ষীদের কথা শুনবেন। আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের সাথে কেউ কেউ হাঁটছিলেন। আমরা যখন মাঝপথে, আমাদের সাথে যাদবপুর জুড়ে অনেকে হাঁটতে শুরু করলেন। আজকে 75 দিনের মাথায় আমি এইটুকু বলতে পারি, আজ যখন আমরা এই সভা করছি, মিছিল করছি, মিটিং করছি, রাস্তায় হাঁটছি, প্রায় গোটা যাদবপুর আমাদের সাথে 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 হাঁটছে। এই মেজাজটাকে ভোটের দিনে নিয়ে যেতে হবে। অল্প আর 2-3 দিন, এই 2-3 দিনে অনেক কিছু হতে পারে। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা, আমি গত 75 দিনে চেষ্টা করেছি রাজনৈতিক কথায় সীমাবদ্ধ থাকতে। তৃণমূলের যিনি প্রার্থী তিনি আমার পূর্ব পরিচিত, বিজেপির যিনি প্রার্থী তিনি আমি ঠিক চিনতাম না, এর মধ্যে দেখা হলো 2-1 দিন। আরো কেউ কেউ দাঁড়িয়েছেন, এসইউসিআই, আরো কেউ কেউ, তারা তাদের মতো করেছেন। সব যে তারা খুব গণতন্ত্রের নিয়ম মেনে করেছেন এমন বলা যায় না। অনেক সময় যুক্তি হাতড়ে, যুক্তি খুঁজে না পেয়ে আমাকে বা আমার পার্টিকে কুৎসা ইত্যাদি করেছেন, গালিগালাজ করেছেন। তো ওগুলো ঠিক আছে, ওগুলো আমি, তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন ভেবে ছেড়ে দিয়েছি, ছাড় দিয়েছি। কিন্তু গত 75 দিনে আমরা চেষ্টা করেছি একটা ভাষ্য তৈরি করার। ছোট ছোট সুতো বুনতে বুনতে বুনতে, শীতকালে যেমন দিদারা সোয়েটার বুনতে 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 প্রথম দিন থেকে রুজি রুটির কথা। আমার মনে আছে এখানে যে ব্যানারটা ছিল সেখানে 3টে শব্দ লেখা ছিল, রুজি রুটি রুচি, তাই তো? আপনাদের মনে থাকার কথা। বেকারের কাজ, যারা বেকার তারা তো একরকম, কিন্তু আমার বয়সী, আমার প্রজন্মের যে ছেলেমেয়েরা বিপুল সংখ্যক কোনো না কোনো কাজ করছে, কন্ট্রাকচুয়াল, 2 মাস পরে কাজটা থাকবে কিনা জানে না, যখন তখন ছাঁটাই করে দিচ্ছে, মাইনে কম, জব সিকিউরিটি বলে কিছু নেই, তাদের কথা বলার চেষ্টা করেছি। সুইগি, জোম্যাটো, আরবান কোম্পানি, ব্লিঙ্কি, টোলা, উবার, র্যাপিডো চালিয়ে বেড়ায় আমার প্রজন্মের যে বন্ধুরা, তাদের কথা বলার চেষ্টা করেছি। বারুইপুরের ভিতরের গ্রাম থেকে কলকাতার শপিং মলে এসে সিকিউরিটি হিসেবে 14 ঘন্টা 1 ফোঁটা না বসে দাঁড়িয়ে থাকতে হয় যে ছেলেটিকে, তার কথা বলেছি। সে কোন পার্টি ভাবতে চাই। আজকে আমার ধারণা ভোটের আগে আমাদের শেষ বড় আকারে দেখা হওয়া। আমি কেবল আজকে প্রার্থী হিসেবে এটুকুই আবেদন করে যাব, আমি সিপিআইএম এর প্রার্থী তো বটেই, আমি গর্ব করি আমার পার্টি, আমরা সবাই একসাথে আমরা নেমেছি। কিন্তু আমি ঠিক সিপিআইএম এর প্রার্থী বলে নিজেকে ভাবা, তার থেকে অনেক বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এভাবে ভাবতে, আমার এই অঞ্চলে অত্যন্ত মন দিয়ে ভালোবেসে তৃণমূল করেন সেই পরিবারে যে মেয়েটির
পয়সার অভাব হলো বলে হয়তো তৃণমূলের বাকিদের মতো চুরিতে হাত পাকাতে পারেননি, পয়সার অভাব হলো বলে সেকেন্ড ইয়ারে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হলো। আমি তার হয়েও কথা বলতে চাই, আমি তার প্রতিনিধি। এই পাড়ায় হয়তো আগে তো এইসব ছিল না, গত একটা দুটো ভোটে হয়তো তৃণমূলকে টাইট দেবে ভেবে বিজেপিতে ভোট দিয়েছেন। পেট্রোল পাম্পে গিয়ে দেখছেন পেট্রোলের দাম মোদি জিন্দাবাদ বললেও 50 টাকা হচ্ছে না। আমি সেই মধ্যবয়স্ক ভদ্রলোকের প্রতিনিধি হতে চাই। আমরা প্রত্যেকে যে যেখানে বিপদে আছে, যে যেখানে সংকটে আছে, অসুবিধায় আছে, আমরা তাদের হয়ে লড়তে এইবারের ভোটটা এসেছি। গত 75 দিনে অনেক রকম চেষ্টা হয়েছে এই ভোটটাকে হিন্দু মুসলমান করিয়ে দেওয়ার, বাঙালি অবাঙালি করিয়ে দেওয়ার, অনেক রকম ভাবে চেষ্টা হয়েছে। আমরা যখন শুরু করেছিলাম তখন ধর্তব্যের মধ্যে বামপন্থীদের রাখা হয়নি। তারপরে আস্তে আস্তে হঠাৎ একদিন দেখলাম, পথ চলতে শুরু করলাম, শুনছি এখানে ওখানে তৃণমূলের মহাতারকারা রোড শো করছে। আমরা হাঁটছি, বাজারে হাঁটছি, গঞ্জে হাঁটছি, গ্রামে হাঁটছি। এই মীনাক্ষী দিদুমা হেঁটেছিল ইনসাফ যাত্রায়, সেই রকম আমরা হাঁটতে 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 হঠাৎ একদিন শুনলাম আমাদের দেখা দেখি তৃণমূলের মহাতারকারাও রাস্তায় নেমে হাঁটতে শুরু করেছেন। কিন্তু না হলে লোকের কাছে প্যাক খাচ্ছেন যে সিপিএম এর প্রার্থী হাঁটছে, তোমরা হাঁটছো না কেন? রথ থেকে পথে নামিয়ে দিলাম। আমরা প্রথম দিন থেকে বলছিলাম রুজি রুটি, রুটি কাপড়া মাকান পানি বিজলি সড়ক, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান, পেট্রোল ডিজেল, সকাল একসাথে দল বেঁধে ভর্তি। কোথাও কোথাও এরকম হচ্ছে তো, এই কাছে 100 নম্বর ওয়ার্ডে রাত্রি 2টোর সময় এসে সমস্ত আমাদের ফ্লেক্স ছেড়ে দেওয়া হতো। রাত 2টোর সময় কারা আসে যাদের দিনের আলোয় মুখ দেখানোর সাহস থাকে না? এরকম কোথাও কোথাও হচ্ছে ডাইভার্সন ট্যাকটিক্স। ভাবছে এইসব করে সিপিএম কে ভয় পাওয়া, আর সিপিএম ভয় পাবে না বুঝে গেছে, বলছে মানুষকে তাহলে ভয় পাওয়া। তোমরা বাবা কচু পোড়া ঘন্টা, মানুষও এইবারে ভয় পাবে না। ওই যে আমাকে উল্টো দিকে যাদবপুরে দেখেছেন, আমাকে আটকে ছিল, প্রচার করছিল, তখন আটকে ছিল, আমি এইরকম করতে করতে যাচ্ছিলাম থামস আপ দেখাতে দেখাতে। আমাকে পরে এক সাংবাদিক জিজ্ঞাসা করলো যে থামস আপ দাদা এটা কি, দেখো কি বললে? আমি বললাম দেখো এটা দুটো মানে হয়, এক হলো থামস আপ, তৃণমূল বিক্ষোভ করছে, ঠিক আছে, পয়সা কড়ি দিয়েছে, মদ মাংস খাইয়েছে, কে কিছু ছেলে মেয়েকে সামনে লেলিয়ে দিয়েছে, করছে। ওইটা থামস আপ একটা হয়, আরো একটা মানে হয়। এটার মানে হলো, ওইটা ইংরেজি মানেটা হলো থামস আপ, আর বাংলা মানেটা হলো তোরা আমার কচু পোড়া করবি, ঘন্টা করবি, আমরা আমাদের কথা দিয়ে নেবো, কোনো চাপ। এই সমীক্ষা ফমীক্ষা এবার দেখানো বন্ধ হয়ে গেছে, দেখেছেন? প্রতিবার এরকম গুদগুদ গাদাগুচ্ছ সমীক্ষা দেখা। এতদিনে আমরা যতদিনে যাদবপুরে ভোট করতে আসবো, ইতিমধ্যে সমস্ত দফার বাকি দফাগুলোর ভোট হয়ে গেছে। লিখে নিন, অন্তত 8টা থেকে 10টা সিটে বাম এবং কংগ্রেসের এমপি পশ্চিমবাংলার মানুষ ইতিমধ্যে নির্বাচিত করে ফেলেছে। ওই সংখ্যাটাকে শেষ দফায় 13, 14, 15 নিয়ে যাওয়া এখন আমাদের কাজ। দিল্লির সরকার থাকবে না, অনেক কথার মধ্যে গিয়ে লাভ নেই, সোজা কথা সোজাভাবে বলে দেওয়া ভালো। বিজেপিটা পাতলা হয়ে যাচ্ছে, যাদবপুর ছেড়ে দেব, গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে সিনা টান করে বিরোধীরা দাঁড়িয়ে পড়ছে, সেখানে সেখানে বিজেপি গর্তে ঢুকে যাচ্ছে। এখন নির্বাচন কমিশন ভোটদানের হার সেই সবে কারচুপি করে বিভিন্ন রকম চেষ্টা হচ্ছে, কিন্তু খালি চোখে সোজা আঙ্গুলে ভোট হলে ভারতের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করতে চলেছেন বোঝা যাচ্ছে। তাহলে বিজেপির এখন তৃণমূলের মতো পুরনো লুকিয়ে রাখা বন্ধুদের আবার গর্ত থেকে বার করা দরকার। নরেন্দ্র মোদী এসে এখানে বলছে সিপিএম কে ভোট দিও না, তৃণমূলকে দাও। আর উল্টো দিক থেকে মমতা ব্যানার্জি বলছে আমি 1 তারিখ 1 জুন আমি ইন্ডিয়া জোটের মিটিং এ যাবো না। শুনেছেন তো, দেখেছেন তো? অভিষেক ব্যানার্জি বলেছে কদিন আগে আমি সিএএ সমর্থন করে দেবো, দুটো কিন্তু মেনে নিলে। 19 সালে যখন সিএএ লাগু করার চেষ্টা হচ্ছে এখানে আমাদের এই সব কলোনি এরিয়া, একের পর এক হিন্দু মুসলমান নির্বিশেষে, ওপারের মানুষ তো বটে, এপারের মানুষ, গরিব উদ্বাস্তু হিন্দু মানুষ, কার কাছে জন্মের কাগজ, কার বাবার জমির কাগজ কি আছে, সব শুদ্ধ বিপদে পড়ে যাবে। যেদিন বিজেপি সিএএ লাগু করার চেষ্টা করেছে, সিপিএম এর যে কটা লোক পার্লামেন্টে ছিল সবাই সিএএ এর বিরুদ্ধে ভোট দিয়েছিল, কিন্তু যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী সেদিন সিএএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি। বিজেপির সুবিধা করে দিয়েছিলেন তিনি সহ 8 জন তৃণমূলের এমপি অনুপস্থিত থেকে।
আমি অবশ্য মিমি চক্রবর্তীকে খুব দোষ দিই না, তিনি সেই বিরল প্রজাতি যিনি তৃণমূল সরকারে থাকাকালীন তৃণমূলের এমপি হয়ে তৃণমূলের হাতে করোনার সময় জাল ভ্যাকসিন খেয়ে গেছিলেন। ফলত যারা নিজেদের এমপিকেই বোকা বানিয়ে দিয়েছে তারা পাবলিককে আর কি, সেগুলো আমি তার মধ্যে যেতে চাই না। কিন্তু এইবারও ট্র্যাজেক্টরি বলছে, মমতা ব্যানার্জি যেদিন ওইসব ইন্ডিয়া জোট হয়েছিল, সীতারাম ইয়েচুরি গিয়ে বসলে মিডিয়া কনফিউশন তৈরি করিয়ে দিল কি হবে। আমাদের নেতারা বলেছিলেন কোনো চিন্তা করো না, আমরা বিজেপি বিরোধিতায় আমরা নিশ্চল। আমাদের নেতা জ্যোতি বসু যেদিন ওদেরকে অসভ্য বর্বর বলেছিলেন সেদিন তৃণমূলের জন্ম হয়। তৃণমূল যাচ্ছে ঠিকই, কিন্তু তৃণমূল এই ট্রেনে বিনা টিকিটের যাত্রী। উল্টো দিক থেকে টিটি আসবে, বিড়ি লোকানোরও টাইম পাবে না, ট্রেন স্টেশনে থামারও টাইম পাবে না, তৃণমূল চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারবে। এখন তাই হচ্ছে। তো মমতা ব্যানার্জি বলে দিয়েছেন আমি ইন্ডিয়া জোটে বাইরে থেকে থাকবো। কেন বলেছেন? বোকা উনি না, উনি বিজেপিকে বার্তা পাঠিয়েছেন যে ভাইপোটাকে বাঁচা, ভাইপোটাকে ভেতরে ঢোকাস না, আমি ইন্ডিয়া জোটটা খেটে দেওয়ার চেষ্টা করছি। কেন মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে? কারণ বিজেপি দূর থেকে কান ধরে বলেছে সিপিএম বাড়ছে, সিপিএম তো জিতে যাবে, ওরে তোরা না, সিপিএম জিতলে আমাদের সমূহ বিপদ। তাহলে মমতা ব্যানার্জি এখন মার্কেটে নেমেছেন এইসব করতে, তার দল নেমেছে। আমার নির্দিষ্ট কথা, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যেমন কোনো বিকল্প নয়, বিজেপির বিরুদ্ধেও তৃণমূল কোনো বিকল্প নয়। এরা সেটিং এর উপরে দাঁড়িয়ে, এই সেটিং ভাঙতে হবে, রুজি রুটির কথা বলতে হবে। যে কাজ আমরা গত 2 মাস ধরে চেষ্টা করেছি, 2 মাসের বেশি, 75 দিন, 2.5 মাস ধরে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি। এখন শেষ, আমাদের নেট প্র্যাকটিসটা ভালো হয়েছে, পরীক্ষার আগের রাত্রি অবধি আমাদের পড়াগুলো ভালোই হয়েছে। তাহলে এখন পরীক্ষার দিন আমরাই এনশিওর করব যাতে পরীক্ষা কেন্দ্রে গার্ড ভালো থাকে, আমরা এনশিওর করব যাতে কেউ টুকলি করতে না পারে। আপনাদের কাজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে 4 নম্বর বোতাম, 4 নম্বরে আমার নাম আর ওই কাস্তে হাতুড়ি তারা চিহ্নটি পড়েছে। যাদবপুরে 4 মারলেই 6 মারা হয়ে যাবে, 4 মারুন, চোট তাড়ান, লাল আবিরে দেখা হবে। যাদবপুর আমরা জিততে চলেছি, তার জন্য টালিগঞ্জের সাহায্য চাই। আমি 2.5 মাস আগের সভায় এখান থেকে বলেছিলাম যে এই চত্বর না জিতলে টালিগঞ্জ জিতবো না, আর টালিগঞ্জ না জিতলে যাদবপুরও জিতবো না। এবার উল্টোভাবে বলছি, যাদবপুর জিতবে, টালিগঞ্জ জিতবে, তার জন্য 95 জিততে হবে, তার জন্য 97, 98, 94, 100 সব জিততে হবে। সবাই মিলে আগামী 3-4 দিন প্রস্তুত হন, মাঠে ধান আছে, ভালো করে ফসল কাটার মতো করে প্রস্তুত হন। দেখা হবে 1 তারিখ লড়াইয়ের ময়দানে, দেখা হবে 4 তারিখ লাল আবিরে। ভোট দিন বাঁচতে, ভোট দিন বাঁচতে, তেরে মেরে বাঁচতে, তারা হাতুড়ি কাঁচতে।